ছোট্ট একটি প্ল্যাটফর্মে একটি মাত্র কক্ষ, স্টেশন মাস্টার। প্ল্যাটফর্মের উত্তর দিকে একটা নাম ফলক, তাতে লেখা শকুন্তলা স্টেশন। এটাই শকুন্তলা স্টেশন, অন্তত নাম ফলক তো তাই বলছে। প্ল্যাটফর্মে একটা মাত্র বেঞ্চ পাতা আছে, বেঞ্চটাও স্টেশনের মতো অনেক নড়বড়ে। প্ল্যাটফর্মের একটা কোণে একটা বাল্ব জ্বলছে, কিন্তু তার আলো বেশি দূর ছড়াচ্ছে না। চারিদিকে কুয়াশার সবকিছু ঢেকে ফেলেছে। আমি গত 1 ঘন্টা ধরে স্টেশনে বসে আছি। এখন রাত 11:45। স্টেশনে কোনো জনমানব নেই। আমার ট্রেন এখানে এসে থামে 10:45-এ। স্টেশন মাস্টার আমার দিকে এগিয়ে এসে বলল, কোথায় যাবেন মশাই? আমি বললাম, বাঘামারি। বাঘামারি তো মাইল 4 পথ, এত রাতে বাঘামারি যাবেন? আমি বললাম, জি, আমার লোক আসার কথা। এই জায়গাটা বেশি সুবিধার নয়। আমার বাসা স্টেশনের কাছে, আপনি চাইলে আজ রাতটা আমার বাসায় কাটাতে পারেন। আমি বললাম, ধন্যবাদ, তার আর দরকার হবে না। সম্ভবত কিছুক্ষণের মধ্যে আমার লোকজন এসে পড়বে। স্টেশন মাস্টার চলে যাওয়ার পর স্টেশনটা একদম ফাঁকা হয়ে যায়। এখন জানুয়ারির মাঝামাঝি চলছে। এই অঞ্চলে শীতটাও একেবারে জেঁকে বসেছে। চারিদিকে কুয়াশার চাদর বিছিয়ে আছে। সেই কুয়াশা আমাকে গ্রাস করেছে। গরম কাপড়গুলো শীতের সাথে লড়াই করে পেরে উঠতে পারছে না। কোম্পানি থেকে আমাকে বদলি করা হয়েছে রহমতগঞ্জ। অবশ্য এখানে বদলি করাতে আমি বেশ খুশি ছিলাম। অন্তত শহরের যান্ত্রিক কোলাহল থেকে তো মুক্তি পাবো। শহর থাকতে থাকতে একঘেয়ে জীবন হয়ে যাচ্ছিল। মনটা চাচ্ছিল যে গ্রামীণ মেঠো পথগুলোতে একটু ঘুরে আসতে। রহমতগঞ্জের পাশেই বাঘামারি, তাই কোম্পানির বাংলোতেই আমার থাকার ব্যবস্থা হয়েছে। বাংলো দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছে, নাম হোসেন আলী। হোসেন আলী আমাকে নিয়ে যাওয়ার কথা। হোসেন আলীকে বলা হয়েছে 10:30টার মধ্যে আমার ট্রেন চলে আসবে। হোসেন আলী কি এখনো আসেনি নাকি এসে চলে গেছে কিছুই বুঝতে পারছি না। মোবাইলটাও আমার বন্ধ হয়ে গেছে। একটা ফোন দিয়ে যে খুঁজে নেব সে অবস্থাটাও নেই। ছোটবেলা থেকেই আমার ভূতের ভয় আছে। রাত বাজে 12টা, গা ছমছমে পরিবেশ, তার উপর হাড় কাঁপানো শীতে আমি একদম চুপসে গেছি। এই স্টেশনটাকে আমার ভূতের আড্ডা মনে হচ্ছে। এখন মনে হচ্ছে স্টেশন মাস্টারের সাথে না গিয়ে ভুলই করেছি। এমন সময় স্টেশনের কিছু অদূরে রিকশার বেল বেজে উঠল। আমি হঠাৎ চমকে উঠলাম। সেদিকে তাকাতেই দেখলাম একজন ব্যক্তি চালকের আসনে উবুথুবু হয়ে বসে আছে। আমি রিকশার কাছে গেলাম। মনে সাহস আবারও ফিরে এলো। আমি লোকটার দিকে ভালো করে তাকালাম। বয়স 50-এর বেশি হবে। মুখে রক্ত মাংস নেই বললেই চলে, একেবারে কঙ্কালের মতো। পরনে একটা লুঙ্গি আর পাতলা ফতুয়া। আশ্চর্য, এই ঠান্ডায় লোকটা কত সাধারণ কাপড় পরে পড়ে আছে। এই অবস্থায় তিনি রিকশা চালাবেন কিভাবে? লোকটা আমার দিকে তাকিয়ে বলল, ওইটা পড়েন হুজুর, তুমি তো আমাকে নিতে এসেছো। হ হুজুর, তোমাকে তো হোসেন আলী পাঠিয়েছে। হ হুজুর। আমি রিকশায় উঠে বসলাম। রিকশাও সাই সাই করে চলতে লাগলো। আশ্চর্য, এই শরীর নিয়ে লোকটা এত দ্রুত রিকশা কিভাবে চালাচ্ছে? লোকটার শরীর দেখে মনে হচ্ছে না গায়ে এত জোর আছে। বাতাস এসে আমার গায়ে লাগছে। শীতকালের বাতাস বেজায় ঠান্ডা। আচ্ছা, লোকটার কি ঠান্ডা লাগছে না? আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নাম কি? আমি ওই লোক আকবর মিয়া হুজুর। আমাকে নিতে এত দেরি করলে কেন? আমার ট্রেন তো সে 11টায় এসেছে। লোকটা আমার দিকে পিছন ফিরে তাকিয়ে হেসে উঠল। আমি তো এমন বেলায় আসি হুজুর। তুমি এমন বেলায় আসো মানে? তোমার কি কষ্ট হয় না রিকশা চালাতে? কষ্ট লাগবে কেন হুজুর? আমার তো ভালোই লাগে। তোমার ঠান্ডা লাগছে না? আবারও আমার দিকে তাকিয়ে হাসলো লোকটা। আপনার কি ঠান্ডা লাগতেছে হুজুর? তা তো কিছুটা লাগছেই। আমগো তো গা সাওয়া হয়ে গেছে। তোমার বাসায় কে কে থাকে? বউ আছে, 2টা পোলা আসিল, তারা নিকা করে আলাদা হয়ে গেছে। একটা মায়া আছে, বিয়া দিয়েছি, কিন্তু জামাইটা বেশি বালা পরে নাই। পনের টাকার জন্য মায়াডারে খুব মারে। আমি লোকটার দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। বয়সের ভারে পিঠটা বেঁকে গেছে। এসব প্রান্তিক পর্যায়ে লোকের অভাব কিছুটা কিন্তু চাহিদা নেই। অল্পতেই তারা খুশি। তাদের কোনো
বড় স্বপ্ন নেই। হয়তোবা তারা জানে স্বপ্ন দেখে তারা কোনো লাভ হবে না, হয়তোবা তারা জানে স্বপ্ন দেখে তাদের কোনো লাভ হবে না। তার স্বপ্ন দেখাটাও এক প্রকার বারণ। বাংলোটা আর কত দূর? এই তো আর একটু দূর। হুজুর, আয়া পড়ছি। আচ্ছা, তুমি কথায় কথায় আমাকে হুজুর বলছো কেন? আকবর মিয়া আমার দিকে তাকায় হাসলো, কিন্তু কিছুই বলল না। একটা গেটের সামনে এসে দাঁড়ালো। নামেন হুজুর, আয়া পড়ছি। আমি বাংলোটার দিকে তাকালাম। শুনশান এক বাংলো, ভেতরে আলো পর্যন্ত জ্বলছে না। ব্যাপারটা কি? হোসেন আলী কি ঘুমিয়ে পড়েছে? কিন্তু সে ঘুমিয়ে পড়বেই বা কেন? সে তো জানে আমি আসবো। আমি রিক্সা থেকে নামলাম, ব্যাগটা নামিয়ে পকেট থেকে মানি ব্যাগ খুলতে খুলতে আকবর মিয়াকে জিজ্ঞেস করলাম, ভাড়া কত আকবর মিয়া? আমি তো ভাড়া নিই না হুজুর। আমি চমকে উঠলাম। এ কেমন কথা? ভাড়া নেবে না কেন? আমি আকবর মিয়ার দিকে তাকালাম। দেখি লোকটা আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছে। সে হাসিতে রীতিমতো আমার পিলে চমকে উঠল। গায়ের রক্ত হিম করা হাসি। তার চোখ দুটো জ্বলছে, যেন ক্ষণিকের জন্য আকবর মিয়া অন্য রূপ ধারণ করলো। দেখতে দেখতে আকবর মিয়া হাওয়ায় মিলিয়ে গেল, তার রিক্সাটাও সাথে নিয়ে গেল। আমি একেবারে ভরকে গেলাম। এক চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়লাম। চোখ মেলে দেখি আমি একটা রুমের ভেতরে আছি। সকাল হয়ে গেছে। জানালা দিয়ে শীতের উষ্ণ রোদ রুমে প্রবেশ করেছে। আমার গায়ে একটা কম্বল দিয়ে ঢাকা। কম্বলের ভেতরের পরিবেশটা বেশ আরামদায়ক। আমি রুমটা একবার ভালো করে দেখে নিলাম। আমি একটা বেডে শুয়ে আছি। আমার মাথার পাশের ডেস্ক, তাতে পানির জগ রাখা। বিছানার অপর পাশে একটা আলমারি। বিছানার পাশে দুইটা চেয়ার। দেয়ালে ক্যালেন্ডার ঝুলছে। ক্যালেন্ডারের ছবিতে কয়েকটা বাচ্চা ছেলে কাঁদায় খেলছে। দরজা ও জানালায় বাহারি রঙের পর্দা। সম্ভবত আমি বাংলোর ভেতরে আছি, কারণ হাসপাতালে কখনো এত বেশি ডেকোরেশন থাকে না। দরজা দিয়ে একটা লোক প্রবেশ করলো। সম্ভবত এটাই হোসেন আলী। পোশাক পরিচ্ছেদ তো এরকমটাই বলছে। আমার দিকে এগিয়ে এসে উৎফুল্ল মনে বলে উঠল, স্যার, আপনার জ্ঞান ফিরেছে। সারাটা রাত আমি কত চিন্তায় ছিলাম জানেন। সকালে এসে ডাক্তার দেখে গেছে, কিছুক্ষণের মধ্যেই আপনার জ্ঞান ফিরবে। ডাক্তার সাহেব বলল, ভয়ের কারণ নেই, উনি অতিরিক্ত ভয় পেয়েছে, এই জন্য এমনটা হয়েছে। আপনি কি ভয় পেয়েছিলেন স্যার? আমি হোসেন আলীকে সমস্ত ঘটনা খুলে বললাম। হোসেন আলী ঘটনাটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে? আর আপনার না সকাল 10:30টার সময় আসার কথা, আপনি রাত্রে আসলেন কেন? আমি বললাম, আমার তো রাতেই আসার কথা ছিল। আর আমার সাথেও ঘটেছে মানে? কি ঘটেছিল আপনার সাথে? তাহলে বলছি শুনুন। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। আকবর মিয়া এই গ্রামে থাকতো। সংসারের অভাব অনটনের কারণে রিক্সাটাও তাকেই চালাতে হতো। একদিন এক ব্যবসায়ীকে নিয়ে স্টেশন থেকে আসার পথে ডাকাত দলের মুখে পড়ে সে। ডাকাত দল থেকে ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিতে হয় তাকে। আকবর মিয়ার সাহসিকতায় ব্যবসায়ীর প্রাণ বেঁচে যায়। পরে ব্যবসায়ী আকবর মিয়ার পরিবারকে অনেক অর্থ দান করে। তাদের অভাব অনটন একেবারে দূর হয়ে যায়। সেই থেকেই নাকি কেউ যদি স্টেশন বিপদে পড়ে, আকবর মিয়া তাদের সাহায্য করে। তবে সবাই নাকি দেখতে পায় না। খুব কম লোকের ভাগ্যে আকবর মিয়ার দেখার সৌভাগ্য হয়। আপনিও তাদের মধ্যে একজন হয়ে গেলেন। গল্পটা শুনতে শুনতে আমি যেন রাতের ঘটনায় ফিরে গেলাম। আমার কানে বাজছিল আকবর মিয়ার সেই অট্টহাসি, হুজুর, হুজুর, হুজুর। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।